ভেজা চুলে মাত্র গোসল শেষ করে বের হয়েছে পাশের বাড়ির মিতু। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে আছি তার দিকে। ভেজা কাপড়ে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। তার উপরে আবার নতুন যৌবন। চুলের পানিতে পুরো ভিজে যাওয়া কাপড় মিতুর শরীরে লেপ্টে লেগে আছে। এই অবস্থাতে যে কেউ মিতুর দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যেত। হঠাৎ মিতুর চোখ আমার দিকে পড়ে গেল। একটা কাপড় টেনে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে মিতু অনেকটা লজ্জা পেল। তার নিচের দিকে তাকিয়ে আছে মিতু। লজ্জায় লাল হয়ে যাওয়া লজ্জাবতী মিতুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার দিকে তাকিয়ে টোলপোড়া গালে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে রুমে চলে গেল মিতু। আমি শুভ্র ইসলাম, আর মিতু হলো আমার ক্লাসমেট। আমার জীবনে বাল্যকালের প্রথম বন্ধু মিতু। আজ আমার আর মিতুর এসএসসি রেজাল্ট দিবে, তাই খুব টেনশনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইভাবে মিতুকে দেখতে পাবো ভাবতে পারিনি। নিজেকে খুব লজ্জা লাগছে। খুব ছোটবেলা থেকেই ভালোবাসি মিতুকে। আজও মিতুকে বলতে পারিনি ভালোবাসার কথা। মিতু আমাকে ভালোবাসে কিনা জানি না। মিতু বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি তাদের তুলনায় অনেক গরিব। মিতুর বাবা ও ভাইয়ের অনেক অহংকার, কিন্তু মিতুর মাঝে তেমন কোনো অহংকার আমি দেখতে পাইনি। এখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, আর সেই ছোটবেলার পুরনো দিনের কথা মনে করে হাসছি। ভাবতেই অবাক লাগে, কিভাবে যে কেটে গেল সেই সব দিন। কেউ একজন আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি মিতু। তখন জানালা দিয়ে কি দেখছিলে রে ওইভাবে? ওই যে একটা লজ্জাবতী পেতনিকে দেখছিলাম। কি বললি? আমি কি পেতনির মতো দেখতে? আরে না, তুই পেতনির মতো হতে যাবি কেন? তুই তো কিংকং মুভির নায়িকানের মতো দেখতে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এমনিতে রেজাল্টের টেনশনে খুব ভয় হচ্ছে। মিতু আমার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে চলে গেল। আর আমি বিছানায় বসে বসে রেজাল্টের টেনশন করছি। তার থেকে বেশি টেনশন করছি মিতুকে নিয়ে। রেজাল্টের টেনশনে মেয়েটা তো পুরাই শেষ। 2 ঘন্টা পর মিতু একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমার রুমে ঢুকলো। নে ধর, মিষ্টি খা বলেই মিতু 3-4টা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। মুখ ভর্তি মিষ্টির জন্য না পারছি খেতে, না পারছি কিছু বলতে। আর এদিকে মিতু হেসেই যাচ্ছে মনে মনে। এরকম হাসি খুশিতেই তোকে সারা জীবন দেখতে চাই। সবগুলো মিষ্টি খাবি, না হলে মুখে আরও ঢুকিয়ে দেব। কষ্ট করে সব মিষ্টি খেলাম। আরে, কিসের মিষ্টি আগে বলবি তো? আমি পরীক্ষায় পাশ করেছি। সত্যি? হুম। আর তুই আমার থেকে বেশি পেয়েছিস। এই বলে খুব শক্ত করে মিতু আমাকে জড়িয়ে ধরল। আমি কি করব ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই পাগল, তুই কাঁদছিস কেন রে? কেন কাঁদছি তুই সেটা বুঝবি না? বুঝিয়ে দে না, তাহলেই বুঝে যাব। সময় হলে ঠিকই বুঝবি। আচ্ছা যা, রেডি হয়ে নে। আমিও রেডি হতে যাচ্ছি। আজ দুজন মিলে ঘুরতে যাব। দুজনেই রেডি হতে চলে গেলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরে বাম হাতে ঘড়ি পরছি। ঠিক এ সময়ে মিতু আমার রুমে ঢুকলো। মিতুর দিকে তাকিয়ে আমি বোকা বনে চলে গেলাম। আমার দেখা জীবনের প্রথম আজকে মিতু শাড়ি পরেছে, তাও বা নীল শাড়ি। চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, 2 হাত ভর্তি নীল চুড়ি। একদম পরীর মতো লাগছে। মিতু আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। কি রে, কি হলো তোর? কই, কিছু না তো। তাহলে এখন ঘুরতে যাবি না, দাঁড়িয়ে থাকবি? হুম, চল। রিক্সা করে আমি আর মিতু একটা নদীর পাড়ে এসে বসলাম। সেখানে বসে আড্ডা দিচ্ছি। আর এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। মনের ভেতর এক অজানা অনুভূতি তৈরি হচ্ছে মিতুকে নিয়ে। খুব ইচ্ছে করছে এই বৃষ্টিতে মিতুর হাত ধরে কিছুটা পথ হাঁটার। মিতুর কথায় ভাবনার ছেদ ঘটল। চল বাসায় চলে যাই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। হুম, চল। কয়েকদিন পর মিতু আর আমি দুজনে একই কলেজে ভর্তি হলাম। একসাথে কলেজ যাওয়া আসা, কোচিংয়ে যাওয়া। মিতুর কোনো কিছু সমস্যা হলে আমার কাছে এসে বুঝিয়ে নিত। এভাবে ভালোই চলছে আমাদের দিন। কিন্তু হঠাৎ করে মিতু কেন জানি বদলে যাচ্ছে। ঠিকমতো কথা বলে না, কিছু বলে এড়িয়ে যায়, একা একা কলেজ চলে যায়। না, এভাবে চলতে থাকলে মিতুকে আমার জীবন থেকে হারিয়ে ফেলব। যত দ্রুত সম্ভব মিতুকে আমার ভালোবাসার কথা বলতে হবে। তাই আজকে একটু তাড়াতাড়ি করে কলেজে চলে এলাম। কলেজে এসে রনি, মেহেদি, সাগর, অমিত, মহসিন, ইমরান আরও কিছু বন্ধুদের সাথে দেখা। কী রে, তুই আজকে এত তাড়াতাড়ি কলেজে এলি যে? একটু কাজ আছে, তাই এলাম। পাশ থেকে অমিত বলে উঠল,
কিরে মামা, কিসের কাজ? নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দা। সবাই একসাথে হেসে উঠল। আমি তাদেরকে থামিয়ে দিয়ে মিতুর ব্যাপারে সবকিছু খুলে বললাম। আর মিতুর কথা বলতেই সবাই কেমনভাবে যেন আমার দিকে তাকালো। মেহেদি এসে আমার হাত ধরে কলেজের পেছনে নিয়ে যাচ্ছে, আর সবাই আমার পেছন পেছন যাচ্ছে। কিরে, ওদিকে কেন নিয়ে যাচ্ছিস? আগে চল, গেলেই বুঝতে পারবি। কলেজের পেছনে গিয়ে খুব বড় একটা ধাক্কা খেলাম, যেন আকাশটাই ভেঙে পড়েছে আমার মাথার ওপর। মিতু অন্য একটা ছেলের কাঁধে মাথা দিয়ে বসে কি যেন করছে। আমাকে দেখে মিতু দাঁড়িয়ে গেল। মিতুকে অন্য ছেলের সাথে দেখে মেজাজটা একটু বিগড়ে গেল। তাই ছেলেটার কাছে গিয়ে ছেলেটার দুই গালে কষে দুইটা চড় মারলাম। আর মিতু এসে আমার কলার ধরে একটা চড় মেরে বলল, তুই কি মারলি কোন সাহসে? আমার সাহসে মেরেছি। তোকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি তোকে ভালোবাসি রে। তোকে বিয়ে করতে চাই রে মিতু। তোকে আমার বউ বানানোর স্বপ্ন দেখে আসি সেই ছোটবেলা থেকে। ভালোবাসিস আমাকে? বিয়ে করবি আমাকে? ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? ভালোবাসতে কোনো যোগ্যতা লাগে না। ওকে চিনিস? ও হলো এই এলাকার বড় শিল্পপতির ছেলে, তাই আমি ওকে ভালোবাসি। আর তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস না, হাত পুড়ে যাবে। আর হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে কি দিতে পারবি আমাকে? একটা লাল বেনারসি কেনার টাকা তো তোর নাই, আবার আসছোস আমাকে বিয়ে করতে? আমার বন্ধুদের সামনে মিতু আমাকে এভাবে অপমান করবে ভাবতেই পারিনি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার মতো ভাষা নেই। ঠিক এ সময় মিতু বলল, অযোগ্য ছেলে, নিজের কোনো যোগ্যতা নেই, আবার আসছে ভালোবাসতে। একটা বিয়ের লাল বেনারসি শাড়ি কেনার মরদ নাই, সে নাকি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। মিতু ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি তার চলে যাওয়ার দিকে। চোখ দিয়ে নীরবে কিছু জল গড়িয়ে পড়ছে। তবে এটা অযোগ্যতার জল, যোগ্যতার জল নয়। এটা ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে যাওয়ার কষ্ট। ভাগ্যের উপর দোষ দেওয়ার কি হবে, যেখানে মিতুকে ভালোবাসার যোগ্যতায় আমার নেই। মেহেদি এসে আমার ঘাড়ে হাত রেখে বলল, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোর পাশে। সব বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, তবে কেউ মিতুকে ভুলে যেতে বলেনি। বলেছে আমার অযোগ্যকে যোগ্যতায় পরিণত করতে, একটা লাল বেনারসির পরিবর্তে কোটি টাকা দিয়ে 10,000টা বেনারসি কেনার টাকা উপার্জন করতে। যেন একসময় আমি না মিতু আমার পিছনে ঘুরে। কিছুই না বলে সবাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। কেন জানি না মনে হচ্ছে ভালোবাসার দিক দিয়ে মা বাবার পরে বন্ধুর স্থান। সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম মিতু ফোনে কার সাথে যেন কথা বলছে। অনেক হাসি খুশি লাগছে মিতুকে। ভেতর থেকে আমার কলিজাটা পড়ে যাচ্ছে। মিতু আমার দিকে খুব রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে আবারও ফোনের ওপাশের ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে প্রায় 3 ঘন্টা মিতু ছেলেটার সাথে কথা বলল। এই 3 ঘন্টা আমার কিভাবে যে কেটেছে বলতে পারবো না। তবে আমার জীবনের সবথেকে কষ্টের সময় এই 3 ঘন্টায় দাবিদার হয়ে গেল। মিতু কথা বলা শেষ করে আমার দিকে একবার তাকিয়ে তার রুমে চলে গেল। মিতুর এভাবে আমার দিকে তাকানোর রহস্যটা জানতে পারিনি, বুঝতে পারিনি মিতুর চোখের ভাষা। কিছুক্ষণ পর আম্মু ডাকছে, শুভ্র, এই শুভ্র, কি হলো? এত চেঁচামেচি করছো কেন? তাড়াতাড়ি খেতে আয়। আমি খাবো না, আমার খিদে পায়নি। রুমের দরজা লাগিয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে ভাবতে পারিনি। মিতুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল এক অদ্ভুত স্বপ্নে। মিতু আর আমি জ্যোৎস্না রাতে নদীর ধারে বসে গল্প করছি। ঠিক এ সময়ে কেউ একজন মিতুকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যাচ্ছে। মিতু চিৎকার করে বলছে, প্লিজ শুভ্র, আমাকে বাঁচাও। আর লোকটা মিতুকে টানতে টানতে হারিয়ে গেল অন্ধকারের সাথে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখি সব বন্ধুরা অনেকবার করে কল করেছে। তাই তাড়াতাড়ি করে হালকা নাস্তা খেয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। মনটা ভালো করার জন্য তাদের সাথে আড্ডা দিতে গেলাম, কিন্তু তবুও মনটা ভালো হচ্ছে না। তাই সবাইকে রেখে বসার জন্য শহীদ মিনারের সিঁড়িতে এলাম। এখানে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। মিতু আর সেই ছেলেটা এখানে বসে আছে।
মিতু ছেলেটার গাল ধরে টানছে আর হাসে। আমি ওদের কাছে গিয়ে মিতুকে বললাম, মিতু, তুই এভাবে আমার জীবন থেকে সরে যাচ্ছিস কেন? আর আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে মন থেকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে বউ করার স্বপ্ন দেখি। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন। তুই তোর লেভেলের একজনকে বেছে নে। আমার কথা ভুলে যা, কারণ তুই আমার লেভেলের না। প্লিজ মিতু, তুই এভাবে বলিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই বাঁচবি না মরবি সেটা তোর ব্যাপার। তোর মতো ফকিরের বাচ্চার আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে। আমার বাবাকে ফকির বলায় মিতুকে একটা চড় মেরে বললাম, চলে যাচ্ছি, আসবো না আর তোর সামনে। শুধু একটা কথা মনে রাখিস, হব একদিন আমিও খুব বড়। তুই থাকবি না যোগ্য আমার। দিব বউকে কোটি টাকার বেনারসি আর সোনার অলংকার। এ বলে শেষবারের মতো মিতুকে একবার দেখে সেখান থেকে চলে এলাম। পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে মদ কিনে খেয়ে নিলাম। জীবনে প্রথম মদ খেয়েছি। ভাল লাগছে না, মাথাটা ঘুরছে, তাই বাসায় যাচ্ছি। এলোমেলোভাবে রাস্তায় হাঁটছি, মাথাটা কিছুই কাজ করতেছে না। মাতাল হয়ে বকছি, এই মিতু, জেনে রাখিস, একদিন আমিও তোর থেকে অনেক বড় হব, আর সেদিন তুই থাকবি আমার অযোগ্য। আজ তুই আমাকে ফিরিয়ে দিলি, সেদিন আমি তোকে ফিরিয়ে দেব। একদিন তুই কাঁদবি, খুব কাঁদবি, একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঁদবি, কিন্তু সেদিন আর কেঁদে কোনো লাভ হবে না, কারণ ঠিক তোর মতো করে আমিও সেদিন বদলে যাব। মনটা নীরবে হো হো করে কেঁদে উঠল। হয়তো এই কান্না কখনো কেউ শুনতে পাবে না। বাসায় ঢুকে প্রথমে আব্বুর সাথে দেখা। আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু আমার মুখ থেকে মদের গন্ধ পেয়ে জিজ্ঞেস করলো, শুভ্র, তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ, মদ খেয়েছি, আরও খাবো। তোমরা আমাকে মদ এনে দাও। ছি শুভ্র, ছি, তোর মতো খারাপ ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগছে। এ বলে আব্বু আমাকে মারতে শুরু করলো, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না কেন আমি মদ খেয়েছি। জানতে চাইলো মদ খাওয়ার রহস্য। আম্মু দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ভয়ে আটকাতে আসেনি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, অনেক জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে, তবুও আমাকে মেরেই যাচ্ছে। মারতে মারতে আব্বু একসময় নিজেই হাঁপিয়ে গেল। এবার মারা বাদ দিয়ে বলতে শুরু করলো, বের হয়ে যা বাড়ি থেকে। তোর মতো কুলঙ্কার ছেলের আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে, আমার সামনে থেকে আর কোনোদিন আসিস না। তোর মতো ছেলের মুখটা দেখাও পাপ। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম। কেন জানি চোখ দিয়েও আর পানি বের হচ্ছে না। চোখের পানিও হয়তো শুকিয়ে গেছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। খুব শক্ত হতে হবে নিজেকে। ভেবে নিলাম আজকে রাতে বাড়ি ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম। পকেটে হাত দিয়ে দেখি 1 টাকাও নেই। তাই দরজা খুলে মায়ের রুমে গিয়ে মায়ের কিছু টাকা চুরি করলাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাতের আধারে বাসা থেকে বেরিয়ে পড়লাম, ঘাড়ে ব্যাগ আর পকেটে কিছু টাকা নিয়ে। সাথের বন্ধুদের কিছু জানায়নি, জানলে ওরা মন খারাপ করবে। কেউ যেতে দিত না, তাই কাউকে কিছু না বলেই চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার খবরে হয়তো সব থেকে বেশি খুশি হবে মিতু। বাস স্ট্যান্ডে গিয়ে সিলেটের একটা টিকিট কাটলাম। পকেটে হাত দিয়ে দেখি আর মাত্র 310 টাকা আছে। মাত্র এই 310 টাকা দিয়ে কী হবে জানি না। বাসের হেল্পার হুঙ্কার দিল, সবাই তাড়াতাড়ি বাসে উঠুন, বাস এখনই ছেড়ে দেবে। বাসে উঠে পেছনের সিটে বসলাম। প্যান্টের এক প্যাকেটে রাখলাম 10 টাকা, আরেক পকেটে রাখলাম 300 টাকা। বাস চলছে তার নিজ গতিতে, শুধু চলছে না আমার জীবন। পাশের সিটে একজন বৃদ্ধ লোক বসেছে, খুক খুক করে কাশছেন তিনি। পেছনের সিটে একজন মধ্যবয়স্ক লোক উঠেছে। লোকটাকে তেমন সুবিধার মনে হচ্ছে না। মৃত্যুর কথা ভাবতে ভাবতে কখন যে বাসে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল হেল্পারের চিল্লাচিল্লিতে, নামুন, সবাই এক এক করে নামুন, সিলেট পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বেজে গেছে। খুব খিদে পেয়েছে, তাই একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। পকেটে হাত দিয়ে দেখলাম পকেট ছিঁড়া, হয়তো ঘুমের ঘোরে টাকা চুরি হয়ে গেছে। আরেক পকেটে হাত দিয়ে দেখি আলাদা করে রাখা 10 টাকা আছে। আলাদা করে না রাখলে হয়তো বা এটাও থাকতো না। তাই আর কিছু খেলাম না, না খেয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মানুষ দেখে কখনো চেনা যায় না কে ভালো কে খারাপ। হাঁটছি যত দূর হাঁটা যায়। কিছুক্ষণ পরে চারিদিক সন্ধ্যা হয়ে এলো। লাল নীল
সবুজ বাতিতে রাস্তাটা অনেক সুন্দর লাগছে। নিজের ফোনটাও আনেনি, বাসায় রেখেই চলে এসেছি। পকেটে থাকা 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। সিগারেট টানছি। এভাবে অনেকক্ষণ টানার পর সিগারেটটা শেষের দিকে চলে এসেছে, তাই শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। রাতের আধারে ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কোথায় যাব এখন জানি না। না আছে কোনো নির্দিষ্ট জায়গা, না আছে চেনা পরিচিত কেউ। এদিকে ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে, তবুও খুব কষ্ট করে হাঁটছি। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। কিছুটা দৌড়ে ছিটকে গিয়ে পড়লাম। মাথায় খুব আঘাত পেয়েছি, মাথা ফেটে রক্ত পড়ছে। চারিদিক ঘন কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। চোখ দুটো বন্ধ হয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরটা খুব ব্যথা করছে। মাথায় ব্যান্ডেজ করা। লক্ষ্য করে দেখলাম আমাকে স্যালাইন দেওয়া হয়েছে, তাই আর নড়াচড়া করলাম না। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার পাশে রাখা একটি চেয়ারে বসতে বসতে বলল, এখন কেমন লাগছে বাবা? জি, একটু ভালো লাগছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শিল্পপতি মোহাম্মদ ইমরান খান। তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলে। আমাকে তুমি আঙ্কেল বলেই ডাকতে পারো। ইমরান খান নামটা শুনে একটু অবাক হলাম, কারণ ইনি অনেক বড় শিল্পপতি। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শুভ্র ইসলাম। আচ্ছা শুভ্র, তোমার বাসা কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? আসলে আঙ্কেল, আমার বাবা মা কেউ নেই, থাকার মতো কোনো জায়গাও নেই আমার। আঙ্কেল, আপনি তো অনেক বড় শিল্পপতি, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিবেন প্লিজ। এর মধ্যে ডাক্তার প্রবেশ করলো। রোগীর সাথে এখন বেশি কথা বলা যাবে না, না হলে রোগীর মাথায় খুব বড় সমস্যা হতে পারে। আর রোগীর 1 মাস রেস্টের খুব প্রয়োজন। ঠিক আছে, এ নিয়ে কোনো সমস্যা হবে না। ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখে কিছু ঔষধ লিখে দিল। এই নিন স্যার, এগুলো ওষুধ, ঠিক করে খাওয়াবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর আপনি এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর, ধন্যবাদ। আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। আচ্ছা বলো, কি বলবে? আঙ্কেল, আমার ব্যাগটা কোথায়? তোমার ব্যাগটা আমার গাড়িতে আছে। আর আঙ্কেল, যদি আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। আগে তুমি রেস্ট নাও, পুরোপুরিভাবে সুস্থ হও, এখানে নিজেকে মানিয়ে নাও, তারপর দেখা যাবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করিও না। ঠিক আছে আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি তো আমার ছেলের মতোই। আঙ্কেলের গাড়িতে করে আঙ্কেলের বাসায় এলাম। অনেক বড় বাড়ি। বাড়িটা দেখে অনেক মুগ্ধ হলাম। আঙ্কেলকে অনুকরণ করে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকে আরও বেশি মুগ্ধ হলাম। খুব সুন্দর করে সাজানো খুব বাড়িটা। আঙ্কেল কাজের মহিলাকে দিয়ে শায়লা বেগম মানে আন্টিকে ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পরেই আন্টি এলো। আন্টিকে সালাম দিলাম। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, খুব ভালো লাগছে। তোমার আঙ্কেল আমাকে আগে থেকেই তোমার ব্যাপারে সব কিছু জানিয়েছে, আর তোমার এখন অনেক রেস্টের প্রয়োজন। আন্টি কাজের মহিলাকে ডেকে আমাকে একটা রুমে নিয়ে যেতে বলল। আমি মহিলাটিকে অনুসরণ করে রুমে গেলাম। তার কাছ থেকে জানতে পারলাম আঙ্কেলের কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে। রুমে বসে আছি। কাজের মহিলাটি এসে আমাকে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আঙ্কেল এলো আমার রুমে। আমি উঠতে যাব, তখনই আঙ্কেল বলল, থাক বাবা, উঠতে হবে না। আঙ্কেল একটা ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার জন্য। এখানে একটা সিম, আমার আর তোমার আন্টির নাম্বার এখানে সেভ করা। কোনো দরকার হলে ফোন দিও। ঠিক আছে আঙ্কেল। আমাকে ফোনটা দিয়ে আঙ্কেল চলে গেল। রুমে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই কষ্ট করে ছাদে উঠলাম। ছাদে উঠে একটা দোলনায় বসে আছি। মাথাটা খুব ব্যথা করছে। পেছন থেকে মেয়েলি কণ্ঠে একজন বলে উঠল, এই ছেলে, আপনি আমার দোলনায় উঠেছেন কেন? আমি পিছনে তাকিয়ে দেখি 5 থেকে 6 বছরের একটি মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। সরি মামনি, আমার ভুল হয়ে গেছে, আর বসবো না। না না, সরি বললে তো হবে না।
কান ধরে উঠবোস করতে হবে। এরই মধ্যে আন্টি ছাদে এসে উপস্থিত হলো। ছি দিয়া, তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো। ভাইয়াকে কেউ কি কান ধরায়? ওটা তোমার শুভ্র ভাইয়া। আজ থেকে ভাইয়া বলে ডাকবে, কেমন? ঠিক আছো আম্মু? দিয়া দৌড়ে এসে আমার কোলে উঠল। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই বুড়ি, ভাইয়ার কাছে কেউ মাপ চায়? আমি তো আমার বুড়িটাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি একদিনও মনে পড়েনি? হুম, মনে পড়েছে। তাই তো বিদেশ থেকে সোজা চলে এসেছি তোমার কাছে। বিদেশ থেকে এসেছো? তাহলে তো আমার জন্য খেলনা, চকলেট নিয়ে এসেছো। দাও আমাকে। হুম, মামুনি, নিয়ে এসেছি তো। কিন্তু এখন দেব না। তুমি আগে স্কুল যাও, স্কুল থেকে এসো, তারপর দেব। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি। বাই। আন্টি দিয়াকে নিয়ে স্কুলে দিতে চলে গেল। কিছুক্ষণ পর আমি আঙ্কেলের কাছে গিয়ে দিয়ার খেলনার ব্যাপারে বলতেই আঙ্কেলের ক্রেডিট কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে, এই নাও, কয় টাকা লাগে এখান থেকে বের করে নিও, আর তোমার জন্য কিছু কাপড় কিনিও। আমার চোখের কোণে কিছু পানি জমে এলো। এতদিন বড়লোকদের খুব ঘৃণা হতো, ভাবতাম বড়লোকের অহংকার হয়, কিন্তু এদের দেখে খুব অবাক হচ্ছি, কারণ এদের মাঝে অহংকার বলতে কিছুই নেই। এভাবে ভালোই চলছে আমাদের দিন। দিয়া সবসময় আমাকে ভাইয়া বলে, আর ছোটোখাটো কিছু আবদার করে। আন্টি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসে। আমিও তাদেরকে খুব সম্মান করি। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল আমিও পুরোপুরিভাবে সুস্থ। আজ সকালে সবাই একসাথে খেতে বসেছি। হঠাৎ করে আঙ্কেল কাশতে কাশতে মাথা ঘুরে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তাড়াতাড়ি করে আঙ্কেলকে নিয়ে হাসপাতালে এলাম। সাথে আন্টিও এসেছে। আন্টির মুখে অনেক ভয়ের ছাপ, চোখ দুটো চিকচিক করছে, যেন শূন্যতা চারিদিক থেকে আন্টিকে ঘিরে ধরেছে। আমার নিজেরও আঙ্কেলকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। আঙ্কেলকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর মিলছে না। আমার ভাগ্যটাই কি খারাপ? আন্টি চুপচাপ বসে আছে, আর আমি দরজার সামনে পথে পায়চারি করছি। এমন সময় দরজা খুলে ডাক্তার বের হলো। আন্টি দৌড়ে এসেছে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ডাক্তার? আঙ্কেল এখন কেমন হয়েছে? তেমন কিছু হয়নি, দুর্বলের কারণে মাথা ঘুরে পড়েছিল, কিছুদিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আন্টির দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণে হাসি ফুটেছে। আমারও টেনশনটা কমে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আন্টির দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণে হাসি ফুটেছে। আমারও টেনশন কমে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর আপনারা এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর। আঙ্কেলকে বাসায় নিয়ে আসা হয়েছে। কিছুদিনের মধ্যেই আঙ্কেল পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠল। রেডি হচ্ছি আঙ্কেলের কোম্পানিতে যাওয়ার জন্য। আঙ্কেল বলছেন ওনার কোম্পানিতে আজকে আমাকে চাকরিতে জয়েন করানো হবে। আমি আঙ্কেলের সাথে গাড়িতে করে আঙ্কেলের কোম্পানিতে গেলাম। কোম্পানিটা আজকে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। হয়তো কোনো অনুষ্ঠান আছে। আঙ্কেলের কোম্পানির সব কর্মচারীরা দাঁড়িয়ে আছে, একে অপরের সাথে গল্প করছে। হয়তো অনুষ্ঠান থাকার কারণে আজকে সবার ছুটি দেওয়া হয়েছে। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। ছোট করে সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আঙ্কেল স্টেজে উঠে মাইক হাতে নিল। সবাই চোখ রাখলো আঙ্কেলের দিকে, আর আমি দাঁড়িয়ে আছি আঙ্কেলের পাশে। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এর নাম মোহাম্মদ শুভ্র ইসলাম। আর যে কারণে আজকের আয়োজনটা করেছি সেটা হলো, শুভ্র আজকের পর থেকে এই কোম্পানির মানে আপনাদের সবার নতুন এমডি। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। আঙ্কেল আমাকে এত বড় সারপ্রাইজ দিবে ভাবতেই পারিনি। আঙ্কেল আমাকে মিষ্টি খাইয়ে দিল। চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। আঙ্কেলের পা ধরে সালাম করলাম। আঙ্কেল আমাকে বুকে জড়িয়ে ধরল। সবাই এক এক করে এসে আমাকে মালা পরিয়ে দিচ্ছে আর শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক এই মুহূর্তে নিজেকে কতটা গর্ব মনে হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খুশিতে যেন দম বন্ধ হয়ে আসছে আমার। সব থেকে বেশি অবাক হচ্ছি আঙ্কেলকে দেখে। যেখানে আমার পরিবার আমাকে ছুঁড়ে ফেলে দিল, সেখানে অপরিচিত একজন আমাকে বুকে টেনে নিল। সত্যি, পৃথিবীর মানুষ অনেক আজব।
আঙ্কেল ও তার পরিবারের প্রতি আমার ভালোবাসা শতগুণ বেড়ে গেল। আঙ্কেল আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ছুটি। আমিও আঙ্কেলের কাছ থেকে সব কিছু বুঝিয়ে নিলাম। অনুষ্ঠান শেষ করে আমিও আঙ্কেল বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি। আজ খুব ইচ্ছে করছিল বন্ধুদেরকে ফোন দিয়ে জানতে ওরা কেমন আছে, কিন্তু ফোন দিলাম না, কারণ সেই ভয়ঙ্কর অতীতে ফেরার ইচ্ছা আমার আর নেই। এখন আমি আঙ্কেলের কোম্পানির এমডি, তাই অনেক দায়িত্ব আমার উপর। আঙ্কেলের মতো করেই সব কিছু দেখাশোনা করছি। কোনো সমস্যা হলে সেটা আঙ্কেলের কাছ থেকে সমাধান করে নিই। আর আঙ্কেলও আমাকে অনেক উৎসাহিত করত। আমি কোম্পানির কাউকে কখনো আঙ্কেলের অভাব বুঝতে দেইনি। দিয়ে আমাকে সারাক্ষণ ভাইয়া ভাইয়া বলে মাতিয়ে রাখত। আন্টি, আঙ্কেল আমাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। এভাবে ভালোই চলছে আমার দিন। ছুটির দিনে দিয়াকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ানো, প্রতিদিন অফিস থেকে আসার সময় দিয়ার জন্য চকলেট, আইসক্রিম নিয়ে আসা যেন আমার এক ধরনের অভ্যেস হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল 7 বছর। আজ দিয়া অনেক বড় হয়ে গেছে, তবুও সেই ছোট ছোট আবদারগুলো এখনো রয়েই গেছে। আন্টি আঙ্কেল তাদের সব কিছুর দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। এরই মাঝে আমাকে বিম নামের একটি মেয়ে প্রপোজ করেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। সারাক্ষণ গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি। আঙ্কেলের নামে একটি এতিমখানা খুলেছি। অনেক ভালোবাসে আঙ্কেল আমাকে। আজ সকাল থেকেই কিছু ভাল লাগছে না। অফিসেও যাইনি, ছাদে বসে একটা সিগারেট টানছি। হঠাৎ করেই অতীতের কথা খুব মনে পড়ে গেল। বন্ধুদের সাথে কতদিন থেকে আড্ডা দেওয়া হয় না। মিতুকেও দেখতে ইচ্ছে করে খুব। তাই আঙ্কেলকে বলে ড্রাইভার দিয়ে গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে তার নিজ গতিতে। এতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে ভাবতেই অন্যরকম লাগছে। আর মিতু হয়তো অনেক আগেই ভুলে গেছে আমাকে। মিতুর কথা মনে পড়তেই ভেতর থেকে কলিজাটা যেন কুঁকড়ে যাচ্ছে। আঙ্কেলকে অনেক আগেই বাবা মার কথা সব বলে দিয়েছি, তাই আসতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আসার সময় দিয়া কেঁদে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি পার্কিং করতে বললাম। গেটের সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর আম্মু আমাকে দেখেই কান্না করে দিয়েছে। জড়িয়ে নিয়েছে তার বুকে, যেন আজ বহুদিন পরে শূন্য বুকটা পূর্ণ হলো। আম্মুর চোখের পানি মুছে বাড়ির ভেতরে ঢুকতে দেখি আব্বু ভাত খাচ্ছে। আর আমাকে দেখেই আব্বুর চোখ পানিতে টলমল করছে। আব্বু তার চোখের পানি লুকানোর জন্য আম্মাকে বলল, আজ তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? আমি আর কোনো কথা বললাম না, চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকতে দেখি আমার রেখে যাওয়া বাটন মোবাইলটা এখনও তেমনই আছে। আগের থেকেও সুন্দর করে সাজানো আছে রুমটা। কিছুক্ষণ পর আব্বুর চিল্লানিতে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলাম। আব্বু আম্মুকে খুব জোর গলায় ডাকছে। আমি কিছু বলতে যাব, তখনই আব্বুর হাতের দিকে তাকিয়ে দেখি অনেক বড় একটা মাছ। হয়তো বাজারের সব থেকে বড় মাছটাই নিয়ে এসেছেন আমার জন্য। নিজের অজান্তেই আমার চোখের কোণে পানি জমেছে। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম। এই প্রথম বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি। নিমিষের মধ্যে বাবার উপর থাকা সব রাগ মুছে গেল চোখের পানি দিয়ে। আব্বু কী বলবে ভেবে পাচ্ছি না, শুধু চোখ দুটো চিকচিক করছে। আম্মু এসে মাছটা নিয়ে গেল, আমিও চলে এলাম আমার রুমে। বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। চিরচেনা সেই জায়গায় বসে সবাইকে ফোন দিলাম। এতদিন পর আমার ফোন পেয়ে যেন সবাই হোম রেখে পড়ল। আজ সবার সাথে আড্ডাটা ভালোই জমেছে। আমি সিগারেট খাচ্ছি দেখে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি সবাইকে আগেই বলেছি, আমার এভাবে হুট করে হারিয়ে যাওয়া আর মৃত্যুর ব্যাপারে কেউ যেন কোনো কথা না বলে। তাই আর কেউ কিছু বলেনি। তবুও হঠাৎ করে একজন বলে উঠল, মামা, মৃত্যুতে এখন পুরাই যাযাবর। ওই ছেলেটাও এখন আর মৃত্যুকে পাত্তা দেয় না। আর মিতুর পরিবার তো এখন পথে বসেছে। মিথুর বাবা মারা যাওয়ার পর তাদের কোম্পানির ম্যানেজার তাদের কাছ থেকে সব কিছু 2 নাম্বারি করে লিখে নিয়েছে। মিতুদের পরিবারের অহংকার এখন মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। প্রায় 2 বছর ধরে মিতু একটা চাকরি খুঁজছিল। এই তো কিছুদিন আগে একটা চাকরি পেল। আর তুই চলে যাওয়ার পর সে তার ভুল বুঝতে পারে। তারপরে তোকে পাগলের মতো খোঁজ করত। আমাদের কাছেও কয়েকবার আসছিল তোর খবর নিতে। মিতু সারাক্ষণ কেমন জানি মনমরা হয়ে চলে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না।
তবে মাঝে মাঝে তোর বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিয়ে করতে চায়নি, কিন্তু তার মায়ের জোরাজুরিতে বিয়ে করেছিল। কিন্তু তোকে ভালোবাসে, তাই সে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। আর এখনও তোর অপেক্ষায় আছে তার বিশ্বাস তুই একদিন ফিরে আসবি, আর তোর কাছে তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেবে। নিজের অজান্তেই আমার চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমতে শুরু করলো। বন্ধুদের বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক মাঝপথে কেউ একজন খুব চেনা পরিচিত কণ্ঠে আমার নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি মিতু। মিতু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে, আর বারবার বলছি, আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করো। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। পড়ুক বৃষ্টি, জানিয়ে দিয়ে যাক আমার শুকনো বুকের শহরটাকে। দূরে কোথাও বাজ পড়ার শব্দে মিতু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মিতু অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছো না যে? আমি মিতুর চোখের দিকে তাকিয়ে বললাম, বলার মতো অবশিষ্ট কিছু নেই আমার কাছে। মিতু আবার বলল, চলতি পথে আবারও দুজনের একসাথে দেখা হলো। এ নিশ্চয়ই সৃষ্টিকর্তার ইচ্ছা। চলো, বাকিটা পথ একসাথে পাড়ি দিই। আমি মিতুকে বুক থেকে ছাড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা চলে না। মরুভূমি হয়ে গেছে আমার হৃদয়ের শহর, যেখানে আর তোমার জন্য কোনো ভালোবাসা নেই। আমি ভুলে গেছি তোমাকে, তোমার সাথে কথা বলারও ইচ্ছে নেই আমার। ভুলে গিয়েছিলে আমাকে, ভুলেই থাকো বাকিটা জীবন। তাহলে ফিরিয়ে দিচ্ছ আমাকে? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটাই করছি। একদিন এভাবে তুমিও ফিরিয়ে দিয়েছিলে আমাকে, কারণ আমার ছিল না একটা বেনারসি কিনে দেওয়ার ক্ষমতা। আমি ছিলাম অযোগ্য, কিন্তু আমার পাহাড় সমান ভালোবাসা তোমার হৃদয়কে স্পর্শ করতে পারেনি, কারণ তোমার কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি ছিল। দেখো, আল্লাহ চাইলে কিনা করতে পারে। যেই বেনারসি কিনে দিতে পারবো না বলে আমাকে অযোগ্য অপমান করেছ, আজ আমি এমন হাজারটা বেনারসি তোমার পায়ের তলায় এনে দিতে পারবো। আর আজ তুমি পথের ফকির। সবই আল্লাহর লীলা খেলা। অহংকারীকে আল্লাহ ধ্বংস করে। এবার কি ক্ষমা করা যায় না? না, যায় না, কারণ ক্ষমার অযোগ্য তুমি। আজ মিতু কাঁদছে, খুব কাঁদছে, ঠিক যেভাবে আমি কেঁদেছিলাম। আমি সেখান থেকে চলে যাচ্ছি, আর পেছন ফিরে তাকালাম না। তাকানোর ইচ্ছেও করছিল না। জানি আজ রাতে ঘুম আসবে না, তাই এক প্যাকেট সিগারেট কিনে নিলাম। মুষলধারে বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আজ রাতে কারেন্টও নেই। রাতের আধারে হাতে সিগারেট, একটা ম্যাচ নিয়ে ছাদে উঠলাম। কিছুক্ষণ এই অন্ধকার শহরের দিকে তাকিয়ে থেকে একটা সিগারেট ধরালাম। আমি অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে ভাবছি, কে বেশি কালো, অন্ধকার নাকি মৃতদের হৃদয়? দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। এর মাঝে আমরা দুজনের কেউ বিয়ে করিনি। মৃত একটা স্কুলে চাকরি করেন। আমি আমার 2 মা, 2 বাবাকে নিয়ে একসাথে থাকি। আমার আর মৃত্যুর কথা তারা সব জানে। একদিন আমি অফিস থেকে বাসায় এসে দেখি তারা সবাই বসে আছে। আমি দরজা দিয়ে ভেতরে ঢুকবো, এমন সময় আমার নতুন বাবা বললেন, দাঁড়াও, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আমাদের তো নাতি নাতনির মুখ দেখে মন চায়। বাঁচব আর কতদিন? তাদের কথা শুনে আমি বললাম, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমার কথা শেষ না হতেই আমার বাবা মা রুমে গিয়ে ব্যাগ নিয়ে বাহির হয়ে যাচ্ছে, আর বলছে আমরা চলে যাচ্ছি, থাকবো না এখানে। যেখানে আমাদের কথার কোনো মূল্য নেই সেখানে থেকে কি হবে? তাদের কথা শেষ না হতেই আমার নতুন বাবা মা ও দিয়া দেখি সেম কাজ করছে। দিয়া বলে, যেদিন তুমি আমাকে ভাবিয়ে এনে দিবা ওই দিনেই বাড়িতে আসব, বলে সবাই রুম থেকে বাইরে চলে যাচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে একা করে যেও না। আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব। তোমরা বিয়ের আয়োজন করো। আমার বাবা মা বলল, কাল আমাদের সাথে চল। আমরা যে মেয়ে তোর জন্য ঠিক করেছি কাল তাকে দেখে আসবি। আমি বললাম, আমার দেখা লাগবে না, তোমাদের পছন্দেই আমার পছন্দ। নির্ধারিত সময়ে বিয়ে হয়ে গেল। মেয়ের নাম তাসফিয়া জাহান। তা বিয়ে পড়ানোর সময় শুনছিলাম, লাখ টাকার টুকটুকের লাল বেনারসি পরে লম্বা ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে আমার বউ। আমি রুমে গিয়ে দরজা লক করে বইয়ের গায়ে অনেকগুলো বেনারসি ছুঁড়ে মারলাম, আর বললাম, এই বেনারসির সাথে বাসর করবি, কারণ তোদের মতো মেয়েরা তো ভালোবাসা বুঝিস না। বুঝিস টাকা, গহনা, শাড়ি, এইসব। তোদের মন বলতে কিছু নাই, তোরা টাকার কাছে বিক্রি হয়ে যাস।
কিছুক্ষণ পরে রাগকে কিছুটা কন্ট্রোল করে খাটের উপর গিয়ে বসলাম। বসে বললাম, এই মেয়ে, তোমাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি ইচ্ছে করে বিয়ে করিনি। শুধু বাবা মাকে আমার কাছে রাখার জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমার কাছে কোনোদিন স্ত্রীর মর্যাদা পাবে না। আর তোমাদের মতো মেয়েরা তো শুধু টাকা আর গহনাকেই ভালোবাসো। মানুষের মন বা ভালোবাসা পাওয়ার যোগ্য তোমরা না। তোমরা তো ভালোবাসো লাখ টাকার বেনারসি। তোমাদের কাছে ভালোবাসা জড়ানো 500 টাকার নর্মাল সুতি শাড়ির কোনো মূল্য নাই। আর তাছাড়া তুমি কোনোদিন আমার থেকে স্বামীর ভালোবাসা পাবে না। কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু একজনই আছে। আমি একজনকে ভালোবাসি। হয়তো সে আমাকে ভালোবাসেনি, কারণ আমি ছিলাম সাধারণ পরিবারের সন্তান। আমার ছিল না টাকা, তাকে আমি একটা বেনারসি কিনে দেওয়ারও ক্ষমতা নেই। তাই আমি তার ভালোবাসা পেলাম না। আল্লাহ চাইলে সব পারে। আল্লাহর ওসিলায় আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি। আর এখন আমার হয়েছে কোটি টাকার বেনারসি কিনে দেওয়ার ক্ষমতা। আর আজ সে হয়েছে সাধারণ মানুষ। আল্লাহ চাইলে কি না করতে পারে? কিন্তু আমি মন থেকে তাকেই ভালোবেসেছিলাম, আর এখনও তাকেই ভালোবাসি। আমার কথা শুনে মিতু ঘোমটা সরিয়ে বেনারসির আঁচলটা মাজায় পেঁচিয়ে বলতে লাগলো, তো তাকে ভালোবেসেছিস, আমাকে বিয়ে করলি কেন বল? আমি মিতুর কথা শুনে মিতুর দিকে তাকিয়ে অবাক। এখানে কি করে এলো? আমি বললাম, তুমি এখানে কি করে এলে? আমি যাকে বিয়ে করেছি তার নাম তো তাসফিয়া জাহান। মিতু বলল, আমার নামই তো তাসফিয়া জাহান মিতু, তুই ভুলে গেলি? আর তোর বাবা মা তো আমার সাথে তোর বিয়ে দিল। মিতুর কথা শুনে আমি বললাম, আমার থেকে কখনো স্বামীর ভালোবাসা পাবি না। ঘৃণা করি তোকে, তাই বইয়ের অধিকার ফলাতে আসবি না। মিতু বলে, বইয়ের অধিকার ফলাবো না? বইয়ের অধিকার দিবা না? তোর তো দিতেই হবে না, আমি নিজেই নেব। বইয়ের অধিকার দেখাবো না? দেখ বইয়ের অধিকার কাকে বলে। এ বলে মিতু আমায় জড়িয়ে ধরে খাটে শুয়ে আমার গালে কিস করা শুরু করলো। মিতু বলল, আমার 2 শাশুড়ি মা বলে দিছে 1 বছরের মধ্যে তারা যেন দাদি ডাক শুনতে পারে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভুলে গেলাম সব রাগ অভিমান, দীর্ঘ বছরের শূন্য হাহাকার। হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল ভালোবাসা পাওয়ার জন্য। ডুব দিলাম সুখের সাগরে। এই, আপনারা এমন কেন? কি দেখছেন এমন করে? আমরা এখন আমার বাবা মাকে দাদা দাদি শোনানোর কাজে বিজি। সবাই যান, আমাদের ডিস্টার্ব করবেন না। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।